ইউনূসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে, ডক্টর ইউনূস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন, এমন একটি বিষয় আমি ডক্টর ইউনূসকে একটু বিষয়টি জানানো, পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনূসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন, তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে। জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন, যারা এখন আহত আছেন, আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে, তাদের অনেককেই দেখবেন যে নানা ভাবে মেরে ফেলা হচ্ছে। সো ডক্টর ইউনূস আপনি কেন পদত্যাগ করবেন? আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস এই জাতীয় একটি ধারণা প্রকাশ করেন। বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকারুজ্জামান যে অডাসিটি দেখিয়েছেন, যে ধৃষ্টতা দেখিয়েছেন, যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনূসের সাথে, একটা বাংলাদেশের যে হায়ারার্কি, যে র্যাঙ্ক গুলো আছে, অর্থাৎ এটাকে কি বলে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, সেই অনুযায়ী 12তম লেভেলের একটা কর্মচারী, সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার, সে যেভাবে ডক্টর ইউনূসের সঙ্গে বেয়াদবি করেছে, সেটাই হয়তো ডক্টর ইউনূস নিতে পারছেন না। কিন্তু ডক্টর ইউনূস এই যে বেয়াদবি, এই যে অডাসিটি, এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন, এগুলো কিন্তু পরিকল্পিত। যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব, আমার কথা শুনতে হবে। যদি এটারও আমি সমালোচনা করেছি, আমরা এখান থেকে সমালোচনা করেছি, আপনি কেন চলে যাবেন? আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন? এখানে তো মানবিমান বা ইমোশনের কোনো কারণ নাই, এটা প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাব। সো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা, যে আপনি একটু সেন্সিটিভ, আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন, ওই জিনিসটাকেই আসলে ঘোট পাকানো হচ্ছে। যেখানে ওয়াকার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা, যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য, রাষ্ট্রের তার যে নিয়োগকর্তা তাদেরকে ইগনোর করার জন্য, তাই সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য, এই সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা, আপনি কেন যাবেন? ভুলেও এই কথা ভাববেন না। উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস, এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে। এবং আপনারা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিবিসিতে নাহিদ ইসলাম তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না, এমন শঙ্কা তিনি প্রকাশ করেছেন। অর্থাৎ ডক্টর ইউনূস আপনার সাথে আমরা সবাই আছি, বাংলাদেশের সাধারণ মানুষ আছেন। সো আপনি কে কাজ করতে দিবে না, এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই। আর সে কথা যদি বলতে হয় আপনাকে, বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি, আমি গত 9-10 মাস ধরে প্রথম থেকেই বলছি যে কোন কোন অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে। কিন্তু আনফরচুনেটলি আপনি কোনো বিষয়ই গুরুত্ব দেন নাই, আপনি হয়তো শোনেন নাই, অথবা আপনাকে শোনানো হয় নাই। বিশেষত আমি, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, আমরা তিনজন বার বলেছি। এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে, আওয়ামী লীগের লোকজন কিছু জায়গায় উৎসাহ দিয়েছে, কিছু জায়গায় ট্রল করেছে, বিএনপির লোকজন উৎসাহ দিয়েছে বা ট্রল করেছে। অর্থাৎ আপনি যদি, আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেষ্টা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে, আপনার মনে হয় যে জেনারেল ওয়াকারের এত সাহস বাড়ছে যে সে নিজেকে অভিভাবকহীন বলবে? আপনি বলবেন নির্বাচন হবে জুন 26-এ, ওয়াকার বলবে জানুয়ারি 26-এ নতুন সরকার দায়িত্ব নেবে। এত সাহস তার, এত অডাসিটি! বন্দুক থাকলেই সব হয় নাকি? পারলে কিছু করতে বলেন তারে, পারলে তাকে কিছু করতে বলেন। এবং আমার কাছে যে খবর আছে, ইন্টারন্যাশনাল দু একটা সোর্সের যে খবর আছে, আমাকে বলা হয়েছে ওয়াকার যদি এই উদ্যোগ নেয়, সে জাহাঙ্গীর গেট ক্রস করতে পারবে না। আর গতকালকের যে তার যে অডাসিটি, তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে, এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে। অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে, দেশপ্রেম একেবারে টুবাই পড়তেছে। 2017 সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল, তখন সেনাপ্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল। তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে, তখন তারা বুঝে নেয় যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ বা অন্য কোনো স্বার্থের কারণে এই সর্বনাশটা করতেছে। তখন দেশপ্রেম কোথায় ছিল? যখন হাসিনা তিনটা ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে ছিল, তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল বেটা? কোথায় ছিলি তোরা? তখন তোরা ইউনিফর্মে ছিলি না? তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না?
তখন তোদের এসব হোমটম ছিল না, কেন ছিল না? তোমরাই সেই লোক যারা তোমাদের স্বজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছো। তোমাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হয় নাই যে আমাদের সাথে একজন সেনা কর্মকর্তা, আমাদের একজন ভাই, বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব, তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকে রাখা হয়েছে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া আমরা দেখি নাই। উপরন্ত যখন ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে এই আয়নাঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে, এই আয়নাঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে, কোথায় রে ভাই তখন তোমাদের দেশপ্রেম? অর্থাৎ দেখেন ভাই, কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা। এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়াটিয়া কিছু কচুক্ষেতি আছে, বিভিন্ন চ্যানেল ইদানিং দেখি। যাই হোক, ওইসব সম্পর্কে কথা বলতে চাই না, কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি, এটা আসলে হাসিনা মূর্তি হাসিনা টুকরা টুকরা করে ফেলছে 15-16 বছরে। মূর্তির অংশও নাই, ভাব নিয়ে বসে আছে সবাই। এই ভাবমূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে। হাসিনার যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে, সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য, সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেওয়ার জন্য, মানুষ যে চোখ বন্ধ করে ধরেন চোখ বন্ধ করে মানুষজন আস্থা রাখতে পারে যে ইয়েস আমি সেনাবাহিনীর একটা ইউনিফর্ম দেখছি, আমাদের চিন্তা নাই, আই উইল টেক কেয়ার অফ। এই জায়গাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল, কিন্তু ভেরি আনফরচুনেটলি ডক্টর ইউনূসের উদারতার জন্য যেই 30-35 অর্থাৎ মিনিমাম 25 ম্যাক্সিমাম 50 এই হাসিনার এই পোষ্য এই বদমাশগুলো সেনাবাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না। উপরন্তু তারা এমন একটা সিচুয়েশন তৈরি করছে, যে সিচুয়েশনটা ডক্টর ইউনূস যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা। আপনারা তো জানেন সবাই যে ডক্টর ইউনূস যদি না থাকতো, গত 3 মাসেও এই সরকার টিকতে পারতো না যদি ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন। কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী, যারা নীতি নির্ধারক, তাদের বক্তব্য শুনেছেন, পাশাপাশি তাদের মিডিয়ার যে প্রপাগান্ডা সেটি আপনারা শুনেছেন। ওয়ার্ল্ড ওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করবো ডক্টর ইউনূস আমাদের জন্য আশীর্বাদ, আল্লাহর রহমত। এখন ডক্টর ইউনূসকে যদি কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয়। তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে, তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে। সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন। দেশপ্রেমিক সেনাবাহিনীর ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন, যারা বুঝতে পারবেন আমার এই কথা, তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন। এবং ডক্টর ইউনূস কোনোভাবেই পদত্যাগ নয়, আপনি পদত্যাগ করান। পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা নিয়ে মহা চিন্তিত তারা, একেবারে চিন্তায় তাদের ঘুম নাই। অথচ ভারতের কাছে ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট, পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেওয়া হয়েছে। ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না, কোনো প্রশিক্ষণ ঠিক মতো নিতে দেয় না, তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না। বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় 16-17টা, সেসব চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোনো সে ছিল না। যা সেলিউটার বাই সেলিউট, 30 লাখ টাকা দামের গাড়ি, 50,000 টাকা মাসের মেনটেনেন্স, হামতম, এটা সেটা, ব্যবসা বাণিজ্য হুলস্থুল তারা